আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভীষণ রকম ভালো আছেন, সুস্থ আছেন। অ্যান্ড রাইট নাও শুনছেন ভৌতিক কথার সাথে আছে আমি জেফরি খান। ও এর সাথে বলতে চাই ভৌতিক কথার কিন্তু রাইট নাও প্রচার হতে চলেছে 745তম এপিসোড, এবং এটা কিন্তু 745তম এপিসোডের প্রথম, নিশ্চয়ই জানেন, প্রথম খণ্ড বা প্রথম পার্ট। এবং আশা করছি যে আজকের এপিসোড আপনাদের কাছে অসম্ভব রকম সুন্দর লাগবে, না লাগার কিছুই নেই। বিকজ ইউ নো হোয়াট, সব কিছুরই একটা সৌন্দর্য আছে, এবং আই বিলিভ যে আজকেও কিন্তু আমরা দারুণ কিছু উপভোগ করতে যাচ্ছি। আমি সত্যি কথা বলতে আজকের এপিসোডে আমরা প্রথমেই যেহেতু আজকে শুক্রবার, আর শুক্রবার মানে নিশ্চয়ই জানেন যে ভয়ঙ্কর সুন্দর রাত, এবং ভয়ঙ্কর সুন্দর রাতের একটা মানে যেটাকে বলি আমরা যে শুরুয়াত। সো আজকে আসলে ভয়ঙ্কর সুন্দর কিছু দিয়ে আপনাদের সামনে আমার উপস্থাপন করতে যাচ্ছে আজকের এপিসোড। এবং আজকে প্রথমে আমরা শুনবো আমরা প্রতিবারের মতো বাদল তান্ত্রিকের ঘটনা বা সানি খান ভাইয়ের বাদল তান্ত্রিকের ঘটনা। অ্যান্ড আই বিলিভ যে আপনাদের কাছে অনেক ভয়ঙ্কর রকম সুন্দর লাগবে, বিকজ ঘটনাটা আজকে সানি ভাই যেভাবে লিখেছেন সত্যি কথা আপনাদের মনোমুগ্ধকর লাগবে। এবং তার থেকে বড় কথা হচ্ছে আজকে আমরা সানি খান ভাইয়ের একটা বাতাসি নামে বা বাদল তান্ত্রিকের বাতাসি নামে একটা ঘটনা শুনবো। সেই ঘটনাটা একই সাথে মর্মান্তিক, একই সাথে ভয়ঙ্কর, এবং একই সাথে শিক্ষণীয়। আশা করছি আপনাদের কাছে অসম্ভব রকম ভালো লাগবে। যারা যারা সানি খান ভাইয়ের ঘটনা পছন্দ করে তারা তো নিশ্চয়ই জানেন যে সানি খান ভাই কতটা ডার্ক স্টাইলের স্টোরি লিখতে পারেন। তার মতো আসলে ভৌতিক কথা আর কেউই এতটা ক্রিপি ভাবে ঘটনা লিখতে সক্ষম নয়। আছেন, অবশ্যই আছেন, বাট এতটা ডিপ লেভেলের সাইকোলজিক্যাল হরর থ্রিলার বা হরর স্টোরি আসলে লেখাটা খুব টাফ। একমাত্র অনিমেষ চ্যাটার্জি পারেন এটা। এবং এরপর যদি বলি তাহলে এই মুহূর্তে সানি খান ভাই, আমাদের মেরাজ ভাই আছেন, আরও আছেন আমাদের কালী ভাই, এবং আমাদের তারিফুল শেখ ভাই আছেন। বাট ক্রিপি বাট একদম ডার্ক লেভেলের রিয়েলিস্টিক স্টোরি লেখা খুবই টাফ। আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের স্টোরি, এবং যদি ভালো লাগে আপনারা ডেফিনেটলি কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আমি জাস্ট এখন যেটা করবো, ঘটনায় চলে যাবো। যাওয়ার আগে প্রতিবারের মতো বলবো, আপনারা যদি চান ভৌতিকতা স্টোরি পাঠাবেন দেন পাঠাতে পারেন। ঘটনা পাঠানোর দুটি ওয়ে আছে, এটা ইমেল, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। ইমেল আইডিটা হচ্ছে ভৌতিক stories@gmail.com, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 01400930111। দিস ইজ ইট। অবশ্যই ঘটনাটি মাস্ট বি ইউনিক, আগে কোথাও প্রচার হয়েছে এমন কোনো ঘটনা পাঠাবেন না। চলে যাই সরাসরি আজকের এপিসোডে। ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। লিখেছেন বাদল তান্ত্রিকের ঘটনা। এই ঘটনার নাম বাতাসি। আসসালামু আলাইকুম জসু ভাই আর ভৌতিক কথার সকল শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি মোহাম্মদ সানি খান, দেশের বাড়ি গাইবান্ধা জেলা, বর্তমানে ঢাকার নারায়ণগঞ্জ গার্মেন্টসের এক অপারেটর হিসেবে কর্মরত আছি। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে বাদল তান্ত্রিকের ভয়াবহ এক ঘটনা নিয়ে। আশা করি আজকের ঘটনা আপনাদের কাছে ভয়াবহ রকম ভালো লাগবে। আর এই ঘটনার নাম বাতাসি। বিশ্বাস করেন ভাই, আজকের ঘটনায় আপনারা ভয়ের এক অন্য জগতে হারিয়ে যাবেন। আর আজকের ঘটনায় থাকছে যেমন ভয় তেমনই এক বেদনাদায়ক কষ্ট। ইনশাল্লাহ ভাইয়া দারুণ কিছু শুনতে পারবেন আজ। ভাই, ঘটনায় লেখায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভাই তাহলে শুরু করছি আজকের ঘটনা। বলছেন বরাবরের মতোই বাদল তান্ত্রিক। শোনো নাতি ভাই, ঘটনার সময়কাল আজ থেকে প্রায় 30 কিংবা 35 বছর আগে। তখন আমার বয়স ছিল 25 কিংবা 26 বছর। তখন আমি তন্ত্র শিক্ষার জন্য এদিক ওদিক মাঠে ঘাটে বনে বাদারে পাহাড় পর্বত এমনকি নদী নালা খাল বিল কতই না জায়গা ঘুরিয়ে বেরিয়েছি। তো এরকম হাঁটতে হাঁটতে এমন একটা সময় এসে পৌঁছালাম, সেই গ্রামে কোনো মানুষ চোখে পড়ছিল না, শুধু পড়ে আছে কয়েকটা পরিত্যক্ত ঘর বাড়ি। এরপর আমি গ্রামের মাঝ দিয়ে আবারও হাঁটা শুরু করলাম। কি অবাক করা বিষয়, এত বড় গ্রাম কিন্তু কোনো মানুষ নেই। তা যাই হোক, এভাবে আমি হাঁটতে লাগলাম। এবার গ্রাম পার হয়ে এসে দাঁড়ালাম একটা নদীর তীরে। আর নদীর তীরে এসে চোখে পড়ল
প্রথমবারের মতো একজন বৃদ্ধ লোক সে বসে আছে, বড় একটা গাছের নিচে বসে আছে। এরপর আমি যখন সে বৃদ্ধ লোকটার কাছে গেলাম আর লক্ষ্য করলাম সে লোকটা ছোট্ট গাছটাকে জড়িয়ে ধরে কান্না করছে। আর আমি এটাও লক্ষ্য করলাম গাছটা কেমন যেন পড়ে কালো হয়ে গেছে। মনে হচ্ছে কেউ বা কারা যেন আগুন জ্বালিয়ে দিয়েছে, অথবা বজ্র পাতে একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে। কালো রং, কুচকুচে কালো রং ধারণ করেছে। এরপর আমি সে বয়স্ক লোকটাকে উদ্দেশ্য করে সালাম দিলাম। আসসালামু আলাইকুম বাবাজি। কে আপনি? এই রিটন এলাকায় একা একা বসে বসে কান্না করছেন। আর আমি আসার পথে লক্ষ্য করলাম এই গ্রামে কোনো মানুষ নেই, ঘর বাড়িগুলো পরিত্যক্ত ভাঙা। দেখি যা বুঝতে পারলাম এই গ্রামে কোনো মানুষ বসবাস করে না, পুরো গ্রামটাই পরিত্যক্ত হয়ে গেছে। আর আপনি এই ভর দুপুরে এরকম তীব্র রোদের ভেতরে কিভাবে বসে আছেন এখানে? আর আপনি গাছ থেকে জড়িয়ে ধরে কান্নাই বা কেন করছেন? এবার সে বয়স্ক লোকটা আমার দিকে তাকালো আর আমাকে উদ্দেশ্য করে বলল, কে বাবা তুমি? তোমাকে তো আগে কখনো এখানে দেখিনি। এরপর আমি বয়স্ক লোকটাকে বললাম, বাবাজি আমার নাম বাদল, মূলত আমি তন্ত্র সাধনার জন্য এদিক ওদিক ঘুরে বেড়াই আর কি। আর ঘুরতে ঘুরতে এই গ্রামে চলে আসলাম। আর বাবাজি আপনি তো দুপুরবেলা এত রোদের মধ্যে এই গাছটাকে জড়িয়ে ধরে কেনই বা কান্না করছেন? এরপর সে বয়স্ক লোকটা আমাকে বলল, আচ্ছা তুমি এখানে বসো। এরপর আমি সে বয়স্ক লোকটার কাছে গিয়ে বসলাম। এবার সে লোকটা আমাকে উদ্দেশ্য করে বলল, আসলে বাবা এই গ্রামের নাম ছিল বসন্তপুর, আর এই গ্রামের কিছু মানুষের জন্য ভয়ঙ্কর অভিশাপ কবলে পড়ে গেছে। পুরো বসন্তপুর গ্রামটা উজাড় হয়ে গেছে। আরো ভয়ঙ্কর ঘটনার কথা শুনলে তোমার গার লোম খাড়া হয়ে যাবে। বড়ই ভয়ঙ্কর কথা সেটা। এই শুনে আমি বললাম, আচ্ছা বাবুজি আপনি কি সেই ঘটনা আমাকে বলতে পারবেন? তাহলে হয়তো বুঝতে পারতাম আর কি এমন হয়েছিল বসন্তপুরে যার কারণে পুরো গ্রাম অভিশাপে একেবারে কবলে পড়েছে, উজাড় হয়ে গেছে। এরপর সেই বয়স্ক লোকটা দু চোখ মুছে বলতে শুরু করলো, সে অনেকদিন আগের কথা। এই গ্রামে বাতাসি নামে একটা মেয়ে ছিল। মেয়েটা মন্দ ছিল না, তবে তার দোষের মধ্যে একটা জিনিস ছিল, মেয়েটা কথা বলতে পারতো না। তবে ওর অনেক বিদ্যা জানা ছিল, ঝাড় ফুঁক টুকটাক তাবিজ কবজ আর মানুষকে অনেক রকমের ওষুধ দিতে জানতো। কিন্তু সেই মেয়েটা ঝাড় ফুঁক টুকটাক করে কখনো কারো ক্ষতি করেনি। এরপর একটা সময় তার কাছে এই গ্রামের লোকজন অনেক বেশি বেশি আসা শুরু করলো। এইবার তুমি একটা কথা ভেবে দেখো না, বিনা পয়সায় পত্র খাটিয়ে কত মানুষের সেবা করা যায়। তার নিজেরও একটা সংসার আছে, তাই না? আর তার নিজেরও তো একটা পেট আছে। তাই তো সে মেয়েটা ঠিক করলো, যাকে যা ওষুধ দেখ না কেন এবার থেকে সে 5 টাকা করে নেবে। বুঝলে তো বাবা, বড় বড় হাকিম কবিরাজের ওষুধও হার মানত তার 5 টাকার দামের ওষুধ শোনার পরেও। এই গ্রামের লোকেরা কিন্তু কম দমে গেল না। আসলে মানুষের কাছে তাদের ভালো থাকায় তো আগে, তাই না? শরীর সুস্থ থাকলে ওরকম কত 5 টাকা জোগাড় করা যাবে প্রতিদিন। তবে আরো একটা বিষয় হলো, সেই সময় হাওয়া বাতাস লাগা, এটা সেটা রোগ ব্যাধি যা অনেক সময় বড় বড় হাকিম কবিরাজরাও ধরতে পারতো না, সে সময় কিন্তু এসব অনেক ছিল এই বসন্তপুরে। শুধু এই বসন্তপুরে কেন, যে কোনো অজপাড়ায় গায়ে এসব রোগ ব্যাধি লেগেই থাকতো। আর সেই বাতাসা নামের মেয়েটির কাছে সবাই আসতো, পানি পড়া, তেল পড়া, তাবিজ পড়া সব কিছু নিত। আর শুধু যে তার থেকে ওষুধ নিয়ে চলে যেত এমনটা কিন্তু নয়, সে ওষুধগুলো ছিল মারাত্মক। সে যেরকম ভাবে বলে দিত সেরকম ভাবে ব্যবহার করলে সেই রোগী 1 দিন থেকে 2 দিনের মধ্যে চাঙ্গা হয়ে দাঁড়িয়ে পড়তো। তারপর কি হলো কি, এমন করতে করতে তার প্রসার একটা সময় বেশ জমে উঠল। এক দিনে 1-150 টাকার পরে মতো উপার্জন। বুঝতে পারছো, সেই সময় 1-150 টাকা মানে এখনকার সময় লাখ টাকা। এরপর মানুষের মুখে মুখে তার নাম ছড়িয়ে গেল চারদিকে।
কিন্তু এতে সবচেয়ে কারা বেশি বিপদে পড়লো জানো? যারা হাকিম, বন্ধু, কবিরাজ ছিল তারা। তাদের ব্যবসা যেন একেবারে দিনকে দিন খারাপ হতে লাগলো। কিছু হলেই গ্রামের লোকজন ওই বাতাসি নামের মেয়েটার কাছে ছুটে চলে যায়। সে সর্দি হোক, কাশি হোক, পেট খারাপ হোক, হাওয়া বাতাস লাগাও, পেট ফোলা হোক, সে যাই হোক। আর অদ্ভুত কথা হচ্ছে, তার ওষুধে কিন্তু মারাত্মক কাজ হয়ে যেত। সবাই একেবারে সুস্থ হয়ে যেত, একেবারে চাঙ্গা হয়ে যেত, বুঝলে? কিন্তু এরপর হাকিম, কবিরাজ মিলে সবাই একদিন এক জায়গায় জড়ো হলো। জড়ো হয়ে নানা রকম ভাবে মতলব করতে থাকলো কিভাবে মেয়েটাকে থামিয়ে দেওয়া যায়। কেউ কেউ তো বললো এর নামে কলঙ্ক রটিয়ে দিয়ে একেবারে গ্রামের বাইরে করে দিতে, কিন্তু সেই যুক্তি কোনোভাবে ধোপে টিকলো না। অপর পক্ষ বলল এমন করলে তো হবে না, এই গ্রামের লোকজন তার সম্পর্কে জানে, সে দুশ্চরিত্র মেয়ে মানুষ নয়, তবে কি করা যায়? নানা রকম ভাবে নানান লোকেরা নানা চিন্তা ভাবনা করতে লাগলো। এইসব করতে করতে তারা একটা উপায় পেয়ে গেল, আর তাদের প্রত্যেকের মনে হলো এই উপায়টা একেবারে মোক্ষম উপায়, আর এই উপায় কাজ হবেই হবে। সেদিনের মতো হাকিম, কবিরাজরা সে যার যার বাড়িতে ফিরে গেল। ঠিক দুদিন বাদে সেই মেয়েটার কাছে একজন লোক যায়। তার অসুখ নেই, তার অসুখ কি আসলে তার দুদিন ধরে নাকি প্রচন্ড রকমের পেট ব্যথা। এরপর সেই লোকটার মুখে তার রোগের কথা শুনে সেই মেয়েটি তাকে একটা ওষুধ বানিয়ে দিল, আর তাকে বুঝিয়ে দিল যে এই ওষুধটি রোজ 2 বার করে খাবে, একবার সকালের খাবারের পরে আর একবার রাতের খাবারের পরে। কিন্তু সেই বেটার দেয়া ওষুধের এবার হলো অন্য এক জিনিস। আদতে সেটাই সে বের দেওয়া ওষুধ হয়েছিল কিনা সেটা কিন্তু কেউ জানে না। কিন্তু চারদিকে রটে গেল অন্য এক কথা। কথাটা হচ্ছে সেই রোগীর নাকি পেট ব্যথা তো কমেনি, উল্টোর সেই মেয়েটার ওষুধ খেয়ে তার নাকি রীতিমতো রক্তবমি করা শুরু হয়ে গেছে। যখন থেকে নাকি ওষুধ তার পেটে পড়েছে তখন থেকে নাকি তার শরীরের মধ্যে অস্বস্তি ভাবটা আরো বেড়ে গিয়েছে। এমন করে 2 বার ওষুধ খাওয়ার পর থেকে শুরু হলো তার রক্তবমি। এই শুনে তো লোকজনের মনের ভেতরে কেমন যেন একটা সন্দেহের ভাব জাগলো। যে যার ওষুধ একেবারে অলৌকিক ভাবে কাজ করে, তার ওষুধ খেয়ে কিনা এরকম অবস্থা। কিছু কিছু কবিরাজ তো একেবারে তার বিরুদ্ধে নেমে গেল। পথের উপরে নেমে এসে সে মেয়েটার নামে একেবারে যা ইচ্ছা তাই বলতে লাগলো। এবার কেউ কেউ বলতে লাগলো এর কি কোনো পুঁথিগত বিদ্যা আছে? হ্যাঁ, ওই ওষুধ সম্পর্কে কোনো বিদ্যা নেই, যা যা ভেজাল পাচ্ছে বকি চুকি মেরে খাওয়াই দিচ্ছে একেবারে, আর মানুষের জোরেই কেমন নাকি ঠিক হয়ে যায়। আবার কেউ কেউ বললো আরে ও তো ওষুধের মধ্যে মাদক দ্রব্য মিশিয়ে দেয়, আর সে নেশাতেই নাকি রোগীরা বারবার তার কাছে ছুটে আসে। আর রোগীরা যদি সেরে যাবে তাহলে সেই রোগী বারবার দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার ওষুধ নিতে তার কাছে কেন আসে? হ্যাঁ, আমরা কি বুঝি না? আসলো তলায় তলায় অনেক বড় ব্যবসা বেঁধেছে, আসলো লোক সামনে দেখায় ওষুধ বিক্রি করছে, কিন্তু আদতে মাদক দ্রব্য ব্যবহার করে, মাদক দ্রব্য। এই ঘটনার পর গ্রামের লোকেরা কেমন যেন সাপ পড়ে গেল একেবারে। কিন্তু এই যে হাকিম, কবিরাজের ফন্দি তখন কিন্তু কেউ জানতে পারেনি। এ ঠিক 2 থেকে 3 দিন বাদে ঘটলো এমন এক ঘটনা। হঠাৎ করে বাতাসি নামের মেয়েটি বাড়ি থেকে বের হতে দেখা গেল, মুখে চাদর দিয়ে এক পুরুষ মানুষকে। গ্রামের কিছু কিছু লোকজন এসব জিনিস দেখছে। এর ফলে লোকজনদের মধ্যে একটা কানা ঘষা শুরু হয়ে গেল যে এই বোধহয় চৈতের দোষ আছে, আর ওই সব ওষুধ দেয়া লোকজন দেখানো বাহানা, আসল কাজের এই মাদক দ্রব্য বিক্রি করে। আর যারা মাদক দ্রব্য বিক্রি করে সেই সব মেয়েদের চরিত্র কেমন হয় তাকে আর কাউকে বলে দিতে হয়। গ্রামের মধ্য থেকে এরকম ব্যাপারটা সবাই বিশ্বাস করতে শুরু করলো। গ্রামের মধ্য থেকে ও এরকম কিভাবে করতে পারে? সাহস তো বড় কম না দেখছি বেটির। এত দিত পুরোপুরি ঠিক ছিল, কিন্তু একদিন যা ঘটলো বাবা, সে কথা তোমায় কি বলবো। এইসব ঘটনা শোনার পরও বেশ কিছু রোগী তার কাছে আসতো, কারণ তারা আগে দেখেছে যে বেটির ওষুধের গুণ ঠিক একই রকম কাজ করে। সেদিন কিছু রোগী তার বাড়িতে এসেছে।
আর উঠোনের মধ্যে তারা বসে বসে অপেক্ষা করছে। আর মেয়েটি এক এক করে সবাইকে ওষুধ দিয়ে পয়সা নিয়ে নিচ্ছে। এই ঠিক পরের দিনের কথা, যাদের যাদের সেই দিন সে মেয়েটা ওষুধ দিয়েছিল, পরের দিন তারা সকলেই অসুস্থ, একদম ভয়াবহ অসুস্থ হয়ে বলল। আর ওই অসুখে যেমন তেমন অসুখ নয়, যাকে যাকে ওই ওষুধগুলো দিয়েছে তারা প্রত্যেকে রক্তবমি করতে শুরু করলো। আর তাদের মধ্যে বেশ কয়েকজন কচি কাঁচা বাচ্চাও ছিল। তারা কি আদৌ দখল সইতে পারলো? বেশ কিছু বাচ্চা একেবারে প্রাণে চলে গেল সে ওষুধের কারণে। এমনকি বেশ কিছু বৃদ্ধ মানুষ মারা গেল, আর প্রত্যেকে একেবারে রক্তবমি করতে করতে মারা গেল। বুঝলে তো বাবা, এরপর গ্রামের মধ্যে একেবারে হইচই লেগে গেল। সে একটা দৃশ্য বটে। সবাই বলতে শুরু করলো এক ডাইনি। এইসব ঝাড়ফুঁক টুকটাক করে লোকজনকে সুস্থ করে একমাত্র চোখের ধোকা। আর আসল কাজ মানুষকে বেড়ে তাদের আত্মাগুলোকে নিয়ে তন্ত্রমন্ত্র করা। সারা গ্রামের লোকজন একেবারে তার বাড়ির সামনে ভিড় জমালো। সে মেয়েটার মানে বাতাসের একখানা ভাই ছিল। তা কত বয়সী বা হবে? সে কি পারে এসব লাঠি সোটা নেওয়া মানুষদের সামনে বুক চিতিয়ে দাঁড়াতে? তবুও সে ছোট ছেলেটা দাঁড়িয়েছিল। দুটা লাঠির বাড়ি খেয়ে সে পাই পাই করে দৌড় দিল। এরপর সব গ্রামবাসী মিলে কি ঠিক করলো জানো বাবা? এ নাকি ডাইনি, আর এই ডাইনিকে গ্রামের মধ্যে আর রাখা চলে না। এমনকি তাকে গ্রামের বাইরে যদি তাড়িয়ে দেবে সেটাও করা যাবে না। যদি গ্রামের বাইরে তাড়িয়ে দেওয়া হয়, তাড়িয়ে দেওয়ার পরে তার প্রতিশোধ নেওয়ার জন্য আবার ভূত প্রেত পাঠে যদি লোকজনের ক্ষতি করে, গ্রামের ভেতরে বসে এসব করে দিল। আর গ্রামের বাইরের লোকজনের চোখের আড়ালে থাকলে কি না কি করবে, তাকে তো ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে। এরপর সবাই মিলে ঠিক করলো বাতাসি নামের মেয়েটাকে পুড়িয়ে মেরে ফেলবে। একেবারে নদীর ধারের জলার মাঠ গ্রীষ্মকালে একেবারে শুকিয়ে যায়, সেই মাঠে তাকে সবাই রীতিমতো সবাই ধরে পুড়িয়ে মারবে। এই ছিল সবার চিন্তাধারা। এমনকি এরপর সবাই মিলে একটা সভা বসালো। আর সেই সভায় যারা মোড়ল হয়ে এলো তারা সব এই গ্রামের হাকিম, বৌদ্ধ আর কবিরাজরা। গ্রামের কোনো লোকই জানতে পারলো না এই পুরো কৌশলটা। এই হাকিম কবিরাজ বৌদ্ধরা মিলে বুদ্ধি খাটিয়েছিল। এরাই চেয়েছিল যাতে এই মেয়েটা তাদের বাজার আর নষ্ট না করতে পারে। এতদিন ধরে তারা এই গ্রামে আছে, কবিরাজগিরি করছে। তারা দুটোর পয়সার মুখ দেখেছে। তাদের ওষুধে রোগী সেরে উঠুক আর না উঠুক, বারবার করে তাদের কাছে যখনই আসে তার কাছে 5 থেকে 6 টাকা, আবার কারো কাছ থেকে সুযোগ বুঝে 10 টাকাও, এমনকি 20 টাকাও হাতে করে নিতে পারে না। এই বাজার একেবারে নষ্ট হয়ে গেছিল তাদের জন্য। মাত্র 5 টাকা দিয়ে রোগী একেবারে চাঙ্গা হয়ে যাচ্ছে। একেই তো তারা মেনে নিতে পারছিল না। আর এই যে বললাম মেয়েটার ওষুধের সকল রক্তবমি করা শুরু করেছিল, এইটা ওই হাকিম কবিরাজেরই চাল ছিল। আর তার আগে গ্রামবাসী যে দেখেছিল সেই মেয়েটির ঘর থেকে একটা পুরুষ মানুষ সন্ধ্যের ঘর থেকে রীতিমতো বেরিয়ে আসছে, এইটা ছিল সেই হাকিম কবিরাজের ফান্দি। আর এই কবিরাজরা সেই লোকটিকে পাঠিয়েছিল সেই সন্ধ্যাবেলায় ফাঁক বুঝে একবার উঠোনের দিক থেকে ঘুরে বাড়ি থেকে বেরিয়ে যাবে। আর নজর রাখবি যাতে লোকজনের চোখে পড়ে, আর মনে করে মুখটা চাদর দিয়ে ঢেকে নিস, নয়তো গ্রামের লোক যদি তোকে চিনতে পারে তোকে নিয়ে নানা রকম কথা তুলবে। সেই লোকটা যে কে ছিল সেটা প্রথমে জানা যায়নি, পরে জানা গিয়েছিল। আর ওই যে বললাম সে মেয়েটির দেওয়া ওষুধ খেয়ে সবাই যে রক্তময় করলো না, এটাও ছিল সেই হাকিম কবিরাজের ফন্দি। হয়েছিল কি, একদিন সে মেয়েটা কোনো এক কাজে বাড়ি থেকে বেরিয়েছিল, আর হাকিম কবিরাজরা একটা লোক তাদের বাড়ির দিকে নজর রাখার জন্য ঠিক করেছিল। আর সেই লোকটা 24 ঘন্টা সে মেয়েটার ঘরের দিকে রীতিমতো নজর রেখে বসে থাকতো। আর কখন সে মেয়েটা ঘর থেকে বের হবে আর কখন সে তার কাজটা করে আসবে। আর সেই কাজটা কি বলতো দেখি বাবা, হাকিম কবিরাজরা কি যেন সব বিষ মিশানো ওষুধপত্র সেই লোকটাকে দিয়েছিল। আর সেই লোকটাকে বলেছিল যখনই সে মেয়েটা বাড়ি থেকে বের হবে ওর বাড়িতে ঢুকে ওই সব শিশিতে রীতিমতো ওষুধ রেখে দেয়, সেই সব শিশিতে ওই ওষুধের মিশ্রণটা মিশিয়ে দিতে। সেই মিশ্রণ ছিল একেবারে পানির মতো দেখতে।
কি করে বুঝবে? আর সেই ওষুধ খেয়ে লোকজনের প্রাণ চলে গেল। কত লোক যে রীতিমতো রক্তবমি করলো, একেবারে নাজেহাল অবস্থা। সে আর চোখে দেখা যায় না বাবা। এরপর গ্রামবাসীরা যেদিন তার বাড়ির সামনে চড়া হলো না, সবাই মিলে সে বেটার চুলের বটি ধরে একেবারে নিয়ে চলল নদীর পাড়ের সেই জলার মাঠের দিকে। আর নদীর পাড়ে জলার মাঠে একটা শক্ত গাছ ছিল, আর সেই গাছটার চারিপাশে খড়, শুকনো পাতা, কাঠ, কয়লা, ঘটে কিনা নেই। আর সে বেটার হাত মুখ সবাই মিলে ধীরে ধীরে শক্ত করে বেঁধে ফেললো, সেই গাছের সাথে শক্ত করে বেঁধে দিল। আর সেই বাঁধনকে আর সেরকম বাঁধন মেয়েকে ছাড়তে পারে? আর ছাড়িয়ে যাবে তো কোথায় যাবে? ছাড়লে আবার তাকে বেঁধে দেওয়া হবে। গ্রামের একজন কবিরাজ, তার নাম ছিল আবুল কবিরাজ। সে হাতে একখানা মশাল নিয়ে এসে সেই বাতাসি নামের মেয়েটার সামনে দাঁড়ালো। সেবার দাঁড়িয়ে চিৎকার করতে বলতে লাগলো, আমরা কবিরাজ, কত প্রতিপক্ষ খেটে মানুষকে সুস্থ করার জন্য ওষুধ বানাতে বানাতে নিজেদের চুল পাকিয়ে ফেললাম, আর তুই 2 দিনের যোগী হয়ে মানুষের ওষুধ দেওয়ার নামে তাদের প্রাণ নিয়েছিস। এত মানুষের অভিশাপ, এত মানুষের কান্না, দেখ আজকে তোকে এখানে কিভাবে দাঁড় করিয়েছে। দেখ, তোকে সবাই ডাইনি ভাবে। আর ভাবাটাই তো শুধু কথা নয়, আসলে তুই সত্যি সত্যি একটা ডাইনি, নয়তো এত মানুষের প্রাণ নিয়ে তুই খেলতে পারতি না। সব মানুষের রায়ে আজকে তোকে পুড়িয়ে মারা হবে, পুড়িয়ে মারা হবে। তুই সত্যি একটা ডাইনি, সত্যি। মুখে কথা বলতে পারো না তাতে কি? পণ্ডিত হয়ে গেছিস নাকি? কম পয়সা হয়েছে ওষুধ বেচে মানুষের সুস্থ করার নাম করে তোমরা ভেতরে ভেতরে অন্য ফোন দিয়ে এসেছ। মানবো না, আমরা কেউ মানবো না। আর এই বসন্তপুর গ্রামে এরকম অনাচার হতে দেওয়া যাবে না। কি ভাই, তোমরা সবাই বলো। আবুল কবিরাজের মুখে এমন কথা শুনে গ্রামের লোকজন সবাই বলে উঠলো, হ্যাঁ একদম ঠিক বলেছেন। এরপর আবুল কবিরাজ আরো চিৎকার বলে বলল, শোনরে শোনরে ডাইনি, আজ তোর শেষ দিন। আজই তোর সমস্ত ফন্দি, সমস্ত দুর্বিসন্ধি সব শেষ হয়ে যাবে। এই বলে সে কবিরাজ নিজের হাতে বর্ষালটা বাতাসের পায়ের কাছে রাখলো, শুকনো কাঠ কয়লার উপরে ফেলে দিল গো বাবা। চোখের পলকে দাও 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 করে জ্বলে উঠলো আগুন। আর সেই মেয়েটার বুকে একটা কথাও বলতে পারছে না, একটা ঘুমানিও করতে পারছে না। ওর মুখে এতগুলো কাপড় দিয়ে ওর মুখটা শক্ত করে বেঁধে দেওয়া হয়েছিল, একটু একটু করে গায়ের সমস্ত কাপড় পরে গেল, মাথার চুলগুলো ছাই হয়ে গেল পড়তে। তারপর সবাই দেখলো বাতাসি নামের মেয়েটা শরীরটার মাংস ঝলসে ঝলসে পড়ছে। ততক্ষণে গ্রামের মানুষরা তাদের হাতের মশালগুলো ওই শুকনো খড়কুটোর উপরে ফেলে দিয়েছে। বুঝলে বাবা, চোখের পলকে আগুন যেন দাও 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 করে জ্বলে উঠলো। আর সেই বাতাসি নামের মেয়েটির ছোট ভাই দূর থেকে দাঁড়িয়ে সবটা দেখছিল। এক নৃশংস দৃশ্য, হাও মাও করে কাঁদছিল ছোট্ট সে ছেলেটা। কিন্তু ওর দিকে কেউ নজর দিল না গো বাবা, কেউ দিল না। কিন্তু এখানে সব শেষ হলো না। মেয়েটা সেদিনকে ছাই হয়ে গেছিল, একেবারে ছাই। এমনকি যে গাছের দেহটা বাঁধা রেখেছিল না, সেই গাছটা একেবারে পুড়ে কালো হয়ে গেল। বুঝতে পারছো কত আগুন দিয়েছিল, যে একটা টাটকা গাছ পুড়ে ছাই হয়ে গেছে, কয়লা হয়ে গেছে। এরপর কয়েকদিন সবকিছু শান্তই ছিল, কিন্তু হঠাৎ করে গ্রামের হাকিম, কবিরাজ, বৌদ্ধ যারা যারা সেদিন সেখানে উপস্থিত ছিল সবাই মরতে শুরু করলো। আর সেই মরণ কিন্তু যেমন তেমন মরণ ছিল না, সবাই মুখে রক্ত উঠে মরতে শুরু করলো। আর সবাই রক্তবমি করতে করতে ছুটে আসতো নদীর পাড়ে জলার মাঠের গাছটার কাছে, যেখানে ওই বাতাসে নামের মেয়েটাকে পোড়ানো হয়েছিল। আর সবাই সেখানে শেষবারের মতো রক্তবমি করে চিৎকার করে বলতো,
বাতাসি, বাতাসি, আমাদেরকে মারিস না, আমাদেরকে ছেড়ে দে, আমাদের মারিস না রে। তারপর আবারও রক্ত বমি, প্রাণ ত্যাগ করত। আর মৃত্যুর আগ মুহূর্তে হয়তোবা তাদের শরীরে অলৌকিকভাবে আগুন ধরে যেত। তাদের দেহ যখন পাওয়া যেত, তাদের দেহগুলো দেখলে বোঝা যেত মৃত্যুর আগ মুহূর্তে কেউ তাদের শরীরে আগুন দিয়েছে। তাদের শরীরগুলো পুরো কালো হয়ে গেছে, ছাই হয়ে গেছে, ঝলসে যেত। তবে শুধু হাকিম কবিরাজি মরেনি, মরেছিল আরো একটা লোক। সে গ্রামেরই লোক ছিল, তার নাম ছিল বিশু। আর এই বিশুকে সে কবিরাজরা সে মেয়েটির বাড়িতে পাঠিয়েছিল। এই লোকটি একদিন সন্ধ্যাবেলা বাতাসি নামের সে মেয়েটির বাড়ি থেকে বেরিয়ে এসেছিল মুখের চাদর দিয়ে। এমনকি এই শয়তানটাই ওই মেয়েটির ওষুধের শিশিতে বিষ মিশানো মিশ্রণটি ঢেলে দিয়েছিল। পাপের শাস্তি কিভাবে পেল তা ভাবলে এখনো শরীরে কাঁটা দিয়ে উঠে গো বাবা। আর এরপর থেকে গ্রামের লোকেরা ধীরে ধীরে গ্রাম ছেড়ে অন্য গ্রামে প্রাণের ভয়ে পালিয়ে গেল। আর এরপর থেকে এই গ্রামে এভাবেই পরিত্যক্ত হয়ে গেছে, বুঝলে দাদু ভাই। এই বলে সে বৃদ্ধ লোকটা হাও মাও করে কান্নায় ভেঙে পড়ল। তার বুকে এমন বিভৎস ভয়ঙ্কর মর্মান্তিক ঘটনার বর্ণনা শুনে আমার বুকের ভেতরটা কেমন যেন দুঃখের যন্ত্রণা হাও মাও করতে লাগলো। কখন যেন আমার চোখের দুকোণ দিয়ে চোখ দিয়ে রীতিমতো পানি গড়িয়ে পড়তে শুরু করলো, বুঝতেই পারিনি। এরপর আমি সে বৃদ্ধটাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা বাবাজি, তাহলে সে বাতাসি নামের মেয়েটার ছোট্ট ভাইটার কি হলো? ওর কি আর কোনো খোঁজ পাওয়া গেছিল তারপর থেকে? সে বৃদ্ধ লোকটা বলল, সেই ছোট্ট ছেলেটার খোঁজ সেরকম ভাবে কেউ পায়নি। কারণ এই নদীটা দেখছো না, নদীটা তার ওই পারে তার দুঃসম্পর্কের খানার বাড়ি গিয়ে উঠেছিল। তখন আমি আবার বললাম সে বৃদ্ধ লোকটাকে, আচ্ছা কেউ যখন খোঁজ পায়নি আপনি কি করে জানলেন সে ছোট্ট ছেলেটা তার খালার বাড়িতে গিয়ে উঠেছিল? আমার কথা শুনে সে বৃদ্ধ লোকটা বলল, আমি জানবো না কেন রে বাবা, আমি তো জানবো। কারণ ওই বাতাসি নামের মেয়েটার ভাই তো এই গফুর মিয়া গো, এই গফুর মিয়া আমার বোনটাকে সেদিন ডাইনি ভেবে আগুন দিয়ে পুড়িয়ে বেড়েছিল গো বাবা। এক সময় খালার ঘরে থাকতে থাকতে মনে হলো এখন আমার কাজের সন্ধান করা উচিত। বয়স তো অনেক হয়ে গেল, ততদিনে আমার চেহারা অনেকটাই বদলে গেছে। যখন আমি এই গ্রাম ছাড়ছিলাম তখন আমার বয়স ছিল প্রায় 12 বছর। আমি যখন আবার এইখান থেকে আসতে শুরু করলাম তখন আমার বয়স ছিল 26 বছর। ততদিন আমার চেহারা বদলে গেছে, লোকজন আর আমাকে সেভাবে করে চিনতে পারলো না। আর তখন থেকে আমি এই নদীর ধারে রীতিমতো মাছ ধরে যখন জীবিকা নির্বাহ করতে যাচ্ছি, আর মাঝে মাঝে এখানে আসি। আর এই বড় কালী গাছটাতে দেখছো না, এই গাছটার সাথেই কিন্তু সেদিন বাতাসের গায়ে আগুন দিয়ে পুড়িয়ে বেড়েছিল। আর মাঝে মাঝে এখানে আমি আসি আর এই গাছটাকে জড়িয়ে ধরে কান্না করি, বুঝলে দাদু ভাই। এই বলে সে লোকটা মানে গফুর চাচা গাছটাকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কান্না করতে লাগলো। এরপর আমি বেশ কিছুক্ষণ এক দৃষ্টিতে সে বৃদ্ধ লোকটা মানে গফুর চাচার দিকে তাকিয়ে রইলাম। আর মনে মনে ভাবতে লাগলাম, রক্তের সম্পর্ক বা ভাই বোনের সম্পর্ক বুঝি এমনই হয়। এরপর গফুর চাচা কান্না থামিয়ে উঠে দাঁড়ালো আর আমাকে উদ্দেশ্য করে বলল, বাজান তুমি কোন দিকে যাইবা? আমি তখন বললাম, বাবাজি আমি আসলে ভবঘুরে তান্ত্রিক মানুষ, আমার কি যাওয়ার কোনো ঠিক ঠিকানা আছে? আমি তার হুকুমের গোলাম, সে আমাকে যেদিকে নিবে আমি সেদিকে যাব। এই বলে আমি গফুর চাচার কাছ থেকে বিদায় নিয়ে আবারও হাঁটা শুরু করলাম অজানাকে জানার উদ্দেশ্যে। তো নাতি ভাই, এটাই ছিল আজকের ঘটনা, যে ঘটনা শুনে আমি নিজেই কান্না করে দিয়েছিলাম। আর মানুষ কতটা নিষ্ঠুর হলে একজন জলজন্ত মানুষকে এত হাজার হাজার মানুষের সামনে জ্বালিয়ে দিতে পারে। যে মানুষটা পুরো গ্রামবাসীকে বাঁচিয়েছিল, সে মানুষটাকে সবাই মিলে শেষ করে দিল। এটাই বোধহয় ভাগ্যের পরিহাস।
তাহলে নাতি ভাই, এখন তুমি যাও, আবার এসো অন্য কোনোদিন। সেদিন তোমাকে আরো ভয়াবহ এক ঘটনা শোনাবো, মর্মান্তিক এক ঘটনা শোনাবো। তো জেফ্রি ভাই, এটাই ছিল বাদল তান্ত্রিকের ঘটনা বাতাসি। আর ভৌতিক কথার সম্মানিত শ্রোতা বন্ধুরা, কেমন লাগলো আজকের ঘটনা সবাই কমেন্ট করে জানাবেন। আর জেফ্রি ভাই, লেখার মাঝে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবার অনুরোধ রইল ভাই। তাহলে আজকের মতো চলে যাচ্ছি, আবারও আসবো আগামী শুক্রবার বাদল তান্ত্রিকের নতুন ঘটনা নিয়ে। তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সানি খান, দেশের বাড়ি গাইবান্ধা জেলা, গ্রাম কোমরপুর, পোস্ট অফিস তুলসীঘাট, বর্তমানে ঢাকার নারায়ণগঞ্জ ফতুল্লা ভোলান থেকে বলছি। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আমাদের প্রিয় সানি খান ভাই। What a beautiful story. What a story of beauty. And এই ধরনের ঘটনাগুলো কি শুধু বলতে পারি আমি যে মনের ভেতরে একটা ছিদ্র করে ঢুকে যায় ঘটনাগুলো। ওরে বাবারে বাবা, কষ্টদায়ক যেমন ছিল। আসলে এমনই হয়, মানুষের আসলে উপকার করা উচিত না, জানেন। আমি এটা আমার জীবন, মানে আমি নিজে আমার জীবন থেকে দেখেছি, কোনো মানুষকে এত উপকার করা উচিত না, একদম বিনা দ্বিধায় এমন কোনো কিছু করা উচিত না। মানে উপকার করা উচিত, কিন্তু অতিরিক্ত উপকার করা উচিত না, এতে করে মানুষ আসলে পেয়ে বসে। এটা আসলে মানে মানুষজাত আসলে অন্যরকম, মানে আসলে ভক্তি করতে পারে না। সত্যি অনেক কষ্ট লাগলো, অনেক বেশি ভালো লাগলো স্টোরিটা, এবং খুব ভালো লেগেছে একটা জিনিস দেখে যে কার্মা পেয়েছিল সেই ভয়ঙ্কর সেই কবিরাজরা, অ্যান্ড আলটিমেটলি ওরকমভাবে মৃত্যুবরণ করেছে প্রত্যেকে, যেভাবে করে তাকে মারা হয়েছিল, সেরকম আগুনে পড়ে ঝলসে গিয়ে মারা গিয়েছিল। অসম্ভব রকম ভালো একটা স্টোরি ছিল। এখান থেকে শিক্ষার বিষয় আছে, তুমি যেরকম করবা সেরকম কিন্তু তোমার সাথে হবে। কার্মা রিটার্নস, সত্যি অসাধারণ একটা স্টোরি। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় সানি খান ভাই। আই হোপ আপনার স্টোরি সবাই পছন্দ করেন। আমার তো ভাই এটা আমার হচ্ছে একটা নেশার মতো, সানি খান ভাই ঘটনা শেয়ার করবে, সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করবে। উফ, এক কথা অসাধারণ, অসম্ভব রকম সুন্দর ছিল ভাই। জাস্ট লাইক এই ঘটনাটা মানে পড়ে সেই সুন্দরী গল্পের কথা মনে পড়ে গেল, এত ভয়াবহ ছিল। এগুলোকে বলে ভয়ঙ্কর সুন্দর গল্প। ভয়ঙ্কর সুন্দর ঘটনার ডেফিনেশন বোধহয় এটাই, একই সাথে ভয়ঙ্কর প্লাস সুন্দর প্লাস নির্মম। অসম্ভব ভালো ছিল ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ সানি খান ভাই ফর বিং উইথ ভৌতিক কথা প্রাণ হয়ে গেছেন আপনি, মাশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ব্রো, আই লাভ ইউ সো মাচ ম্যান। সিরিয়াসলি এই মানুষটাকে আমি অনেক ভালোবাসি, বিকজ এই মানুষটা অসাধারণ সব ঘটনা রেখে পাঠায়, যেটা আসলে আমাদের কল্পনার বাইরে থাকে। অসম্ভব খুব ভালো ছিল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং এত ডিটেলিং এর স্টোরি লেখেন, মনে হয় চোখের সামনে ভাসছে ঘটনাগুলো, আমি যেন চোখের সামনে দেখতে পাচ্ছি, এতটা স্মুথ তার লেখা। মাশাআল্লাহ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনার পরবর্তী ঘটনা অপেক্ষায় থাকতাম, ইনশাআল্লাহ পরবর্তী ঘটনা আরো ভয়ঙ্কর সুন্দর হবে। সো এখন মধ্যে এই এপিসোড থেকে বিদায় নিচ্ছি, শুরু হবে আরেকটা এপিসোড একটু পরে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভ